মন্ত্রী মহাশয়, আপনি তো জানেন এক এক করে ছয়টি পুত্র হারাবার পর সেই ছয়টি পুত্র সমতুল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার ওই প্রাণাধিক দুর্লভের লক্ষ্মীন্দর। আর তাকে পেয়ে আমাদের সুন্দর চম্পলা নগর যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। কিন্তু মন্ত্রী মহাশয়, বলুন, সেই প্রাণাধিক পুত্র দুর্লভে লাখাই যেমন ধীরে ধীরে অনেক বড় হতে চলেছে। দেখতে দেখতে যেন পুত্র লক্ষ্মীন্দরের বয়স ৫৫টি বৎসর পেরিয়ে যেতে চলেছে। তাই এই মুহূর্তে তাকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে ধীরে ধীরে মানুষের মতো মানুষ করে তুলতে হবে বাবা এই সোনার চম্পকে নগরে। তা না হলে আমার বর্তমানে কেবা হবে চম্পকের কথা মহারাজ। লক্ষিন্দরকে আমরা স্কুলে ভর্তি করে দেবো। লক্ষিন্দরে লেখাপড়া করবে, লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। ভবিষ্যতে সুন্দর চম্পলা নগর সে অতি আনন্দে পরিচালনা করতে পারবে। ভবিষ্যৎ সে বানিয়ে বংশের নাম উজ্জ্বল রাখবে। মন্ত্রী মহাশয়, আশা বা কামনা। তাহলে আর এক মুহূর্ত বিলম্ব নয়, এই মুহূর্তে আপনি আমার সেই প্রাণাধিক পুত্র দুর্লভ লক্ষাই কিনে ছুটি যাবেন ওই প্রাথমিক পাঠশালায়। আর ওই প্রাথমিক পাঠশালায় পুত্র লক্ষাইকে দিয়ে আসিবেন আপনি ভর্তি। এনি আপনি ভাববেন না, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাই বিলম্ব করব না, অবিলম্বে চলে যাবে সেই আমি লক্ষিন্দরকে নিয়ে গিয়ে ওই স্কুলে ভর্তি করে দিয়ে। বেশ মন্ত্রী মহাশয়, তাহলে আসি মহারাজ। বেশ। তুই কি ভেবেছিস সেই চাঁদ সদাগর হইয়াছে পুত্র শোকে শোকত? না ওরে চ্যাং ব্যাং থেকে কুচক্রির কানে আজ চেয়ে দেখ এই চাঁদ সদাগর নয় পুত্র শোকে শোকাত। খেয়েছিস এক এক করে মামা ছয়টি পুত্র, আজ সেই ছয়টি পুত্র সমতুল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে। পুত্র লক্ষাইকে পাঠিয়েছি আমি সেই প্রাথমিক পাঠশালায়। পুত্র লক্ষাই ওই প্রাথমিক পাঠশালায় লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ধীরে ধীরে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে বাবা সোনার চম্পকে নগরে। তারপরে এই চম্পকে নগরের পবিত্র রাজ সিংহাসন ঈশ্বর তাকে করে আমি আমার এই বাকি জীবনটুকু কাটিয়ে দেবো ওই দেবাদি দেবী ভোগেশ্বরের আরাধনা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মানিকে নতুন করে জানবা মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আস্তিকের মাতা
শহরে আরে পাতালেতে থাকি আমি পাতাল কুমারী লোকে সবাই জানে জয় আমি শহরে আমি মনসা নাগের জননী আমি আজকের মাতা আজ তার পুত্রকে ভর্তি করে দিয়েছে ওই পাঠশালা হইতে তার পুত্র ফিরেছে পাঠশালা হইতে বাড়ি মাহাত কিন্তু কিন্তু আমি কি করি আমি হয়েছি নিরুপায় তাই তো দেরি করবো না যেমন করে হোক না কেন সেই দুর্লভ লক্ষিন্দরকে আমায় যেন বিয়ের কথা স্মরণ করাতে হবে না না তাই তো আমি দেরি করবো না এই মুহূর্তে কামসোনাকে ডেকে আমি পাঠিয়ে দেব সেই লক্ষিন্দরকে বিয়ের কথা মনে করবার জন্য কোথায় কামসোনা একটি মার এসে আমার সম্মুখে দাও দর্শন তবু চরণী প্রণাম হই চরণী আশীর্বাদ করি হোক মাতা এই অসময়ে আমায় কেন করেছেন আপনি স্মরণ শোনো কামসোনা আমি বিপদে পড়েছি বলে তোমায় করছে শোনো তুমি আর দেরি করবে না এই মুহূর্তে লক্ষিন্দর ছুটে চলেছে তার গৃহমাজারের দিকে তোমায় স্মরণ করাতে হবে তাকে বিয়ের কথা এ কি বলছেন কি জননী সত্যি লক্ষিন্দর যে রয়েছে নাবালক ওই নাবালক অঙ্গে যদি আমি কামবানি নিক্ষেপ করি তাকে যদি বিবাহের জন্য উন্মাদ করে তুলি আমি যেন দেবীন্দ্র কুল থেকে বঞ্চিত হব মা এই পাপের ভার আমি নিতে পারবো না আমায় আপনি ক্ষমা করবেন জননী শোনো কামসোনা আমি বুঝতে পেরেছি তোমার দুঃখের কথা কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি তোমার হবে না কোনো পাপ তোমার পাপের দায়িত্ব আমি নিলাম মা বেশ তবে তাই হবে জননী এই মুহূর্তে আপনার এই কথা মতো ছুটে যাবো সেই মর্তভুবনে কি চন্দ্রপতি সদাগরের পুত্রের সম্মুখে আছে তার অঙ্গে দেবো আমি কাম্বার তাকে আমি বিবাহের জন্য অনুবাদ করে তুলব মাতা আমায় মন প্রাণ ভরে আশীর্বাদ করবে আপনার এই কার্য যেন আমি সিদ্ধি করতে পারি বেশ এই মুহূর্তে ছুটে যাও তবে তাই তো সেই কামসোনাকে স্মরণ করিয়ে লক্ষ্মীধরকে বিবাহের কথা স্মরণ করবার জন্য পাঠিয়েছি তাই তো আমার পুনর্বারে ফিরে যাবো আমি আমার শিশুয়াদ অবশ্যই গর্ভধারণী জননীর কাছে কি তুমি চোখে দেখতে পাও না তুমি হয়তো চোখে দেখতে এই যে শোনো এই জনপথে তুমি আমায় ধাক্কা মেরেছো আমি না তুমি ধাক্কা মেরেছো তাই বুঝছি হ্যাঁ। এই যে শোনো বলো। অপরাধ কিন্তু তুমি করেছো আমি তুমি যদি আমার কাছে ক্ষমা না চাও আচ্ছা। এই মুহূর্তে যে যে স্থানে রূপ তুলে জড়ো করে দেবো তারপরে তোমার কি হবে তুমি তো বুঝতেই পারছো হ্যাঁ, এটা আমি ভালো করে জানি বিশেষ করে তোমাদের এই মায়াহারের মেয়েদের এরকমই স্বভাব মানে ছেলেদের দোষ না থাকলেও তাদেরকে দোষ বের করে দেবে ঠিক আছে আমি ভদ্রঘরের সন্তান তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও তাই বুঝছি হ্যাঁ। এই যে হ্যাঁ বলো আমার দিকে তাকিয়ে বলো আবার তাকিয়ে বলতে হবে অবশ্যই এই যে ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দাও হয়েছে হয়েছে ঠিক আছে আসি তাহলে এই লক্ষিন্দর আমার অঙ্গের দিকে তাকিয়ে আমার রূপ জৈবন দেখেও যেন মোহিত হলো না তাই তো এই মুহূর্তে সেই দেবীর আদেশ মতো লক্ষিন্দরের রঙে দেবো আমি কাপড় কি সর্বনা শরীরে কেমন যেন আমার শিহরণ দিয়ে ওঠে যেদিকে তাকায় বারবার ওই সুন্দরের মুখখানা আমার সম্মুখে কেন ভেসে ওঠে বারবার তার কথা কেন আমার মনে আসে না না আমি আবার ফিরে যাবো সেই সুন্দরীর কাছে হয়তো সেই সুন্দরী বড় বৃক্ষের তলে এখনো বসে আছে আর বিড়ম্বনা করে চলে যাবো সেই সুন্দরীর কাছে বলি এই যে শুনছো ও মা তুমি আবার ফিরে এলে যে হ্যাঁ আমি আবার ফিরে এলাম কেন
কেন ফিরে এলাম জানো? কেন বলো? তোমার সঙ্গে অনেক আমার দরকার হয়েছে, তাই বুঝি? তাই তো তোমার নামখানা আমার জানা হয়নি। আমার নাম? হ্যাঁ, তোমার নাম। আমার নাম সোনা। ও তোমার নাম সোনা? হ্যাঁ গো। বাহ, খুব ভালো নাম। ঠিক আছে তাহলে আসি। এই যে শোনো, আবার কি হলো? তুমি তো ভারী অদ্ভুত পুরুষ মানুষ। কেন কেন? আমার পরিচয় তুমি জানলে, তোমার পরিচয় তো আমায় দিলে না। ও আমার পরিচয় নেবে? হ্যাঁ। ওই অদূরে দেখা যায় চম্পলার প্রাসাদটি দেখেছো? হ্যাঁ। সেটি আমার পিতা। তাই বুঝি? আমার পিতার নাম চন্দ্রপতি সদাগর, তারই কনিষ্ঠ পুত্র আমি। আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর। অপরূপ সুন্দর তুমি দেখতে। তাই বুঝি? আচ্ছা একটি কথা বলবো? হ্যাঁ বলো বলো। আচ্ছা তোমার বিয়ে হয়েছে? এই তো তুমি আমায় হাসালে। বিয়ে কি গাছের ফল না নদীর জল? তাকে কি খাওয়া যায়? এবারে তুমি আমায় হাসালে। কেন কেন? এত বড় যুবক হয়ে গেছো, আচ্ছা। বিয়ে মানে কি জানো না? সত্যি জানি না। এই যে শোনো, হ্যাঁ বলো। বিয়ে কোনো গাছের ফল নয়। আচ্ছা। বিয়ে কোনো পবিত্র গঙ্গারই জল নয়। তাহলে কি হয়? তুমি যদি বিয়ে করো, হ্যাঁ। আমার মতো অপরূপ সুন্দরী সব সময় তোমার পাশে তোমার বামেশ্বর হয়ে থাকবে গো। তাই? হ্যাঁ। একই বিয়ে বলে? হ্যাঁ গো। তাহলে আমি একটি কথা বলি। বলো। তুমি অপূর্ব সুন্দর, তুমি কি আমায় বিবাহ এই করবে? যে শোনো, কেন? এই প্রথম দেখা হয়েছে তোমার সঙ্গে। হ্যাঁ। এভাবে তো বিয়ে হয় না। তাহলে? এই ধরার বুকে যখনই কোনো নারী পুরুষ বিবাহ করে, সর্ব অগ্রে তার মাতা পিতার আদেশ নিতে হয়। তাই বুঝি? হ্যাঁ গো। তাহলে তোমায় বিবাহ করতে গেলে আমারই মাতা পিতার আদেশ নিতে হবে। নিশ্চয়। তাই যদি হয় সুন্দরী, তুমি এই বনবীক্ষে তাহলে বিশ্রাম করো। আমি ছুটে যাবো চম্পলার প্রাসাদে। আমার মাতা পিতার কাছে আদেশ নিয়ে তোমায় বিবাহ করে নিয়ে যাবো চম্পলার প্রাসাদে। এই যে শোনো, বলো। তোমার মাতা পিতা যদি আদেশ দেয়, তবে নিশ্চয়ই আমি তোমায় বিয়ে করবো। নিশ্চয়ই আমায় আদেশ দেবে। এই যাবার বেলায় একটাই কথা বলবো। হ্যাঁ বলো বলো। আর কিছুক্ষণ থেকে গেলে হয় না? দেখো, আমি যাবো আর মাতা পিতার কাছে আদেশ নিয়ে তোমাকে বিবাহ করে নিয়ে যাবো। আসবি তো? কথা দিলাম তোমায়। আমায় মিথ্যা আশা দেখাচ্ছ না? কখনো না। সত্যিই বিয়ে করবো? সত্যি আমি তোমায় বিবাহ করবো। এই বনবীক্ষে তলে তোমায় আমি কথা দিলাম। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আর কিছুক্ষণ থেকে গেলে হয় না? না গো না, তোমায় বিবাহ করে নিয়ে যাই চম্পলার প্রাসাদে। সারা রাত্রি দুজনে মিলে গল্প করব, তারপরে লুকোচুরি খেলবো, আর অনেক কিছু খেলবো, বুঝলে? তাহলে আসি কেমন? ও তুমি হাজারি ফুলের মাঝে আচ্ছা একটি গোলাপ, তারপর তারপর তুমি হাজারি তারার মাঝে একটি তুমি যে আমারি তোমার 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 তুমি হাজারি ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজারি তারার মাঝে একটি যেটা, তুমি যে আমারি তোমার 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 অন্তরি তুমি এমনই ভালোবাসা
দেখে যদি এমনি ভাবে আমরা মোহিত হয়ে থাকি, হ্যাঁ হ্যাঁ, তবে আমাদের মেন উদ্দেশ্যখানে আমরা কোনোদিনই পূর্ণ করতে পারবো না গো। তার মানে ওই যে তুমি আমায় বিয়ে করবে, আমি তোমায় বিয়ে করব। সত্যিই আমি ভুলে গেছিলাম সুন্দরী। আচ্ছা বলো তো, সত্যিই যদি তোমায় আমায় বিবাহ করতে হয় তাহলে কি করতে হবে? আমি একেবারে ভালোভাবেই বলে দাও। এই যে শোনো, বলো বলো। তুমি রয়েছো নাবালক, আমি রয়েছি নাবালিকা। হ্যাঁ। এই সময় কি যদি তোমার পিতামাতাকে তুমি বলো হ্যাঁ। যে তুমি বিবাহ করতে চাও, তাই তো। কখনোই যেন তারা রাজি হবে না গো। তাহলে তাদেরকে রাজি করবার জন্য তোমায় একখানি কার্য করতে হবে। এমন কি কার্য বলে দাও? এমন কি কার্য জানো? বলো বলো। তোমাদের চম্পলা নগরীর রাজপ্রাসাদখানি তোমাদের হ্যাঁ বলেছে। গো। প্রাসাদ যখন রয়েছে, প্রাসাদে গোস্বা মন্দিরও নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ তুমি জানো? বলো। হ্যাঁ দেখেছি আমি। দেখেছো? হ্যাঁ। তবে শোনো, বিলম্বর আর নাহি প্রয়োজন। হ্যাঁ। এই মুহূর্তে চলে যাও তুমি সেই গোস্বা মন্দিরে। তারপর? গোস্বা মন্দিরে গিয়ে গোস্বা মন্দিরের দ্বার খুলে গোস্বা মন্দিরে প্রবেশ করি, দরজা জানলা বন্ধ করে থাকবে। তারপর? তারপরে তোমারে খোঁজে যখন কেউ আসবে, হ্যাঁ। তার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করি তার কর্ণে তুমি তুলে দেবে তুমি বিবাহ করতে চাও। তাহলে বুঝি আমার বিবাহ হবে? নিশ্চয়। তাই যদি হয় সুন্দরী আর বিড়ম্বন হয়, চলে যাবো আমি চাম্পলার এই নোংরা গোস্বা মন্দিরে, দরজা বন্ধ করে থাকবো, খুঁজতে আসবে আমার আত্মীয় স্বজন পিতা মাতা, তাদের সঙ্গে করবো তিন সত্যতা বিবাহ। আর বলবো আমার এক সপ্তাহের মধ্যে যদি বিবাহ না দেয়, এই প্রাণীকে বিসর্জন দেবো সাগর গঙ্গা। মানে দেখো সুন্দরী, বলো। কাল ঠিক এই সময় এই বাড়ি বৃক্ষ তোলে তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই হবে। তাহলে আসি। সামান্য মানব হই দীপ কন্যার সঙ্গে করেছিল বাদেবী সম্পাদেচার, তাই তো সেই নাগে নাগেশ্বরী শিবনন্দিনী পদ্মাবতীর কথা মতো লক্ষ্মীন্দরের অঙ্গে দিয়েছি কামবার, তাকে যেন বিবাহের জন্য উন্মাদ করে তুলেছি। তাই তো সেই শিবনন্দিনী পদ্মাবতীর কথা মতো তার কার্য আমি করতে পেরেছি মর্তধামে। বিলম্বরে নাহি প্রয়োজন, এই মুহূর্তে ছুটে যাবো সেই নন্দিনীর সম্মুখে, ওই সেই জোয়া ধামে। মা বলে ডাক। দেখেছো মা, দেখেছো গো আমার এই পুত্র লখাইকে আমি কতই না ভালোবাসি গো। একই দিনে যেন মা ডাক ছাড়ে আমি যে থাকতে পারি না গো। তবে জানো মা, অকুলিয়ে হারিয়ে গেছে আমার এই শয়তানি পুত্র। তবে জানো গো, কতদিন ধরে যেন মা ডাকে থেকে বঞ্চিত হয়ে গেছিলাম গো। তবে জানো গো মা, কতদিন ধরে যেন মা ডাকে থেকে বঞ্চিত রয়ে গেছে। ওরে লখাই, আজ তুই যেখানেই থাক না বাবা, একটিবার তুই আমার কোলে ফিরে এসে তুই আমায় মা বলে ডাক। জানো গো মা, এই হতভাগী জননী যে মা ডাকে রে কাঙ্গালিনী গো, কখন এসে আমার পুত্র লক্ষায় আমায় মা মা বলে আমার এই মনে খারাপকে যেন শীতল করবে গো। তবে জানো মা, আমার এই শেষটুকু সম্বল যদি হারিয়ে যায় আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো তোমরা বলতে পারো গো। সবাই তো এক এক করে ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে গেছে এক এক করে। সবাই যেন আমাকে মা ডাকে থেকে বঞ্চিত করে দিয়ে গেছিল গো। এই গোটা চম্পকখানা যেন নীরব হয়েছিল, কারো মুখে যেন হাসি নেই, চতুর্দিক থেকে যেন কান্নার রোলি ভেসে আসে গো। তবে জানো মা, আমারই যখন আমার এই সন্তানকে পেয়েছি, এই চম্পকনগরে সবার মুখে হাসি ফুটেছিল। আমারই যদি আমার এই সন্তানখানা হারিয়ে যায়, আবার যেন সবাই যেন নিজুম হয়ে থাকবে, কারো মুখে হাসি থাকবে না গো। এই লখাই, আজ তুই কোথায় গিয়েছিস? একটিবার তুই আমার কোলে ফিরে এসে মা বলে না, একটিবার তুই মা বলে দেখে আমার কোলে ফিরে আয় লখাই একটিবার। ও কোথায় গেলি রে ওরে বাবিল
বলে কোলে ফিরে তুই যে আমার নয়ন মনি আমার অঞ্চলের ধনরে বড়ই জ্বালায়া আমি আগে তো বুঝিনি রে আজ বিকেলে থাকতে বাবা লখাই রে একই ছয় পুত্র আমি ভাসাইলাম সাগরে রে কোথায় গেলি রে ওরে বাবিল মা বলে কোলে ফিরে অন্তপুরে এত কলরব, এত চেঁচামেচি হচ্ছে, কি হয়েছে দেখি তো গিয়ে। বৌমা, একই বৌমা, এমনি ভাবে কোথায় ছুটে চলেছো? কাকুমণি একই দেখছি বৌমা,
ওই নয়ন থেকে অশ্রুধারা কেন বয়ে যায় বলো তো বৌমা? এ কি বলছেন কাকুমণি? বুঝেছি, হয়তো চাঁদ কটু কথা বলেছে, তাই না বৌমা? না গো, না কাকুমণি না, আমার স্বামী আমায় কোনো কটু কথা বলে। তাহলে ও কারণে নয়নের জলে কেন ফেলছো বৌমা? কি হয়েছে জানো গো? কি হয়েছে? আপনি তো জানেন কাকুমণি, আমার পুত্র লোকাইকে আমি বড্ড ভালোবাসি, আপনিও বড্ড ভালোবাসি। হ্যাঁ, তাকে পেয়ে আমরা আনন্দিত রয়েছি, বড় আনন্দ পেয়েছি, তাই তো আমরা বড় সুখে আছি বৌমা। জানেন, আমার পুত্র লোকাইকে তাকে মানুষের মতো মানুষ করবার জন্য আপনি দিয়েছিলেন পাঠশালায়। আমি তাকে স্কুলে রেখে এসেছি। সত্য, আপনি পাঠশালা দিয়েছিলেন বেলা 10টার দিকে। হ্যাঁ, দেখেছেন কাকুমণি, আজ যেন বেলা বয়ে যায়, তবে পুত্র লোকাই যেন এখনো বাসায় নেই গো। এ কি বলছো বৌমা? এখনো যে বাসায় নেই, আমি সত্যি কখনো বলছো? বাধা শুনতে পারবো কাকুমণি? তুমি সত্যি বলছো বৌমা? আমার দাদু ভাই স্কুল থেকে এখনো রাজবাড়িতে ফেরেনি। না গো, এখনো ফিরেনি, এখনো ফিরেনি আমার পুত্র লোকাই। বৌমা, বলেন আমার মন কি বলে জানো বৌমা? এমন কি বলে? সবাই তো তার বন্ধু বান্ধবের সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে গেছে, এ নিয়ে ভাবতে নেই, আর কাঁদতে নেই। অমন ভাবে যদি কাঁদো তাহলে কি হয় জানো বৌমা? এমন কি হয় গো? সন্তানের অমঙ্গল হয়। সন্তানের অমঙ্গল? হ্যাঁ। এ কি বলছেন কাকুমণি? হ্যাঁ বৌমা, তাছাড়া ঘরের ছেলে ঘরে আসবে না তা কখনো হয়? নিশ্চয়ই ফিরে আসবে বৌমা। বলি। তাই আমার কথা মতো কাজ করুন। এমন কি কাজ? ওই সন্তানের জন্য সন্তানের মঙ্গল কামনা করো এই মাতা পার্বতীর কাছে। মাতা পার্বতীর হ্যাঁ কাছে? বৌমা, দেখবে আমার দাদু ভাই মা মা বলে ছুটে এসে তোমার কোলে বসবে বৌমা। সত্য বলছেন কাকুমণি? হ্যাঁ বৌমা। সত্য বলছেন? হ্যাঁ। বেশ কাকুমণি, বেশ। আর আমি এই বৃদ্ধ বয়সে কথা দিচ্ছি, আমার দাদু ভাই যে কোনো গভীরে ওরনে লুকিয়ে থাকুক না কেন, আমি তন্ন তন্ন করে খুঁজে এনে আমি তোমার কলে তুলব। আমি কথা দিলাম বৌমা। বেশ কাকুমণি, বেশ। আপনি আর বিলম্ব করবেন না কাকুমণি। আপনি আপনি তাড়াতাড়ি যান, আমার পুত্র লোকে সন্তানে তাড়াতাড়ি যান। আমি তাই যাবো বৌমা, আমি বিলম্ব করব না, অবিলম্বে আমি লক্ষ্মীদেরকে খোঁজার জন্য বেরিয়ে যাব। আর এই মুহূর্তে আমি প্রজাবিন্দুদেরকে পাঠিয়ে দেবো আর বলবো, তোমরা যদি লক্ষ্মীদেরকে খুঁজে এনে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে 50,000 টাকা পুরস্কৃত করব, এই বলে আমি ঘোষণা। দেখেছেন গো মা, আমার কাকুমণিও যেন বড্ড ভালোবাসে আমার পুত্র লোকাইকে। তারাও যেন মানুষের মতো মানুষ করবার জন্য, উচ্চ শিক্ষিত করার জন্য তাকে দিয়েছিল পাঠশালায়। তবে পুত্র লোকাই হারিয়ে গেছে বলে কাকুমণি যেন আর স্থির থাকতে পারলো না গো। সঙ্গে সঙ্গে প্রজাবিন্দুদেরকে নিয়ে বেরিয়ে গেছে আমার পুত্র লোকাইকে খুঁজবার জন্য। না না, আরো একটি কথা বলে গেছে গো, বলে গেছে আমার পুত্র লোকাই, আমার পুত্র লোকাই জন্য ভাবে কাঁদতে নেই গো। পুত্র লোকাই যে অমঙ্গল হবে, কোনো সন্তানের যদি অমঙ্গল হয়, কোনো মা কি ভালো থাকতে পারে গো? কোনো মা ভালো থাকতে পারে না। তাই কি করবো? আজকে কাকুমণির আদেশ মতো আমি স্নানে সেরে পুজোর মন্দিরে গিয়ে আমার পুত্র লোকের জন্য সেই মাতা পার্বতীর কাছে আমি আজ কামনা করবো, আমার পুত্র লোকায় যেন সে আমার কোলে ফিরে এসে সে যেন ভাই মা মা বলে ডাকে, ও মা মা বলে ডাকে, মা বলে